নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, আপনাদের বন্ধু ও লাইফ কোচ। আপনারা নিশ্চয়ই জানেন যে 2024 সালের WBPSC ক্লার্কশিপ ডেসক্রিপটিভের জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ ডেসক্রিপটিভের বিভিন্ন ভিডিও আনবো বলেছি, এবং সেই কারণে আজকেও আমি WBPSC ক্লার্কশিপের নিউজ পেপার রিপোর্টের একটি ক্লাস আপনাদেরকে করাতে চলেছি। আপনারা অলরেডি 3টে ভিডিও দেখেছেন আমি আশা করছি। যদি না দেখে থাকেন 2024-এর, তাহলে আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে রিসেন্ট যে ক্লাসগুলো লঞ্চ করেছি, নিউজ পেপার রিপোর্ট কীভাবে লিখতে হয়, কোন কোন রুল মেনটেন করে লিখতে হয়, তার সাথে সাথে ট্রান্সলেশন কীভাবে করতে হয় বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি দুটোই, সেগুলি দেখে নেবেন। আমি তো আগেই বলেছি যে আজকে আমরা করব নিউজ পেপার রিপোর্ট সম্পর্কে, অর্থাৎ যে নিউজ পেপার রিপোর্ট রাইটিং পিএসসি ক্লার্কশিপে লিখতে দেয় সেটা সম্পর্কে। আজকে আমরা মূলত করব একটা সাইক্লোন রিলেটেড রিপোর্ট। এর আগের দিনের ক্লাসে, অর্থাৎ 2024-এর ফার্স্ট ক্লাসে আমরা করেছি যে একটা বাইক অ্যাক্সিডেন্ট রিলেটেড রিপোর্ট। আজকে আমরা করব সাইক্লোন তার রিলেটেড রিপোর্ট, অর্থাৎ একটা সাইক্লোন হিট করছে বাংলায় এবং সেই সম্পর্কিত রিপোর্ট কীরকম দেখতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষায় সাধারণভাবে দুটো রিপোর্ট আসে, তার মধ্যে যে কোনো একটা আমাদের করতে হয়। অনেকেই বলছেন দেখছি কারেন্ট টপিক নিয়ে রিপোর্ট লিখুন। দেখুন, যে কোনো কারেন্ট টপিক নিয়ে রিপোর্ট লেখার জন্য তার আগে সাধারণ যে ঘটনাগুলো হয় সেগুলো লিখতে হয়। তার কারণ হচ্ছে পিএসসি ক্লার্কশিপের বিগত বছরের যে পরীক্ষাগুলো দেখছি সেখানে দেখছি সাধারণ ঘটনার উপর জোর দিয়ে বেশি রিপোর্ট রাইটিং আসে। তার কারণ পিএসসি ক্লার্কশিপটা কিন্তু একটা এইচএস লেভেলের পরীক্ষা, এটা আগে বুঝতে হবে। এটা WBCS নয় যে এখানে কারেন্ট টপিকের উপর দুটো রিপোর্ট রাইটিংই আসবে। আপনারা সব সময় যে কোনো বছরের প্রশ্ন দেখবেন সেখানে দুটো রিপোর্ট রাইটিং আসে, তার মধ্যে একটা লিখতে হয়। একটা থাকে সাধারণত কারেন্ট টপিক, যেমন 2019 সালে ছিল করোনা ভাইরাস, এবং আরেকটি থাকে সিম্পল জেনারেল ঘটনা, অর্থাৎ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঘটে, যেগুলো সম্পর্কে ক্লাস 12-এ যারা পড়ে তারা রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করে সেই সমস্ত ঘটনা সম্পর্কে। এবং সেই ধরনের ঘটনাগুলোর মধ্যেই প্রথমে আসে অ্যাক্সিডেন্ট রিলেটেড ঘটনা। তার কারণ নিউজ পেপার রিপোর্ট সাধারণত সেন্সিটিভ ঘটনার উপর হয়। 2019 সালে এসেছিল ফায়ার অ্যাক্সিডেন্ট। দেখবেন 2019 সালে যখন আমি ক্লাস আপনাদের জন্য লঞ্চ করেছিলাম ডেসক্রিপটিভ ইংলিশে, তখন সেখানেও আমি ফায়ার অ্যাক্সিডেন্ট করিয়ে রেখেছিলাম, সেরকমই পরীক্ষায় এসেছিল। করোনা ভাইরাসও করিয়ে রেখেছিলাম, সেরকমই পরীক্ষায় এসেছিল। তো সেই কারণে এবারও আমরা আগে জেনারেল টপিকের উপর নিউজ পেপার রিপোর্ট রাইটিংগুলো আগে করব, পরবর্তীকালে কারেন্ট টপিক নিয়ে করব। আপনারা চিন্তা করবেন না, আমি পরবর্তীকালে সমস্ত কিছুই আপনাদেরকে করানোর চেষ্টা করব আমি যখনই সময় সুযোগ পাবো। তো আমি এখানে সাইক্লোন দানা দিয়ে লিখেছি, আপনারা এটা সাইক্লোন রিমাল দিয়ে লিখতে পারেন, সাইক্লোন আমফান দিয়ে লিখতে পারেন, সাইক্লোন ইয়াস দিয়ে লিখতে পারেন, আয়লা দিয়ে লিখতে পারেন, যা খুশি। মেন আমি যেটা দেখানোর চেষ্টা করছি আজকের ক্লাসে সেটা হচ্ছে কোনো একটা সাইক্লোন, তার নাম আমি জানি না, নাম চেঞ্জ হতে পারে, পরীক্ষা হলে যে নামটা দেবে সেটা দিয়ে লিখবো। কোনো একটা সাইক্লোন যখন কোনো জায়গায় আঘাত করেছে তার ক্ষয়ক্ষতি সম্পর্কে বা তার বর্ণনা দিয়ে আমরা তো রিপোর্টটা লিখবো, নিউজ পেপার রিপোর্টটা, সেটা কিভাবে লিখবো। সুতরাং এখানে নামটা বেশি গুরুত্বপূর্ণ না যে সাইক্লোনের নামটা আমি কি দিয়েছি, যেহেতু দানা কদিন আগে ঘটেছে তাই দানা দিয়েছি। এটা রেমাল হতে পারতো, রুমাল হতে পারতো, বিড়াল হতে পারতো, যা খুশি হতে পারতো। মেন কথা হচ্ছে এখানে আমি সাইক্লোন সম্পর্কে রিপোর্ট লেখাচ্ছি। রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন সাইক্লোন দানা অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস। দেখবেন 2019-এ যখন ফায়ার অ্যাক্সিডেন্টের রিপোর্ট রাইটিংটা এসেছিল পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভে, তখনও কিছু পয়েন্ট বলে দিয়েছিল। যদি পয়েন্ট নাও বলে দেয়, আমি এখানে এই পয়েন্টগুলো এই কারণেই দিয়েছি যাতে আমরা প্রথমে বুঝে নিই যে আমরা কি কি পয়েন্ট দেব এই রিপোর্ট রাইটিংয়ের মধ্যে। আমাদের তো প্রথমে একটা রাফ ওয়ার্ক করে নিতে হয় মাথার মধ্যে। তো সেই রাফ ওয়ার্কটা করতে গেলে আমরা কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে বাছবো সেইগুলো বোঝানোর জন্য আমি এই পয়েন্টগুলো প্রশ্নে উল্লেখ করেছি, এবং এখনও পর্যন্ত ক্লার্কশিপের যা প্রশ্ন হয়েছে তাতে কিছু পয়েন্ট তারা উল্লেখ করে দেয়। তবে ওই কটা পয়েন্ট দিয়ে যদি শুধু বাক্য করেন তাহলে তো আর 150 ওয়ার্ডের মধ্যে বাক্য হবে না, আপনাকে নিজে থেকেও কিছু পয়েন্ট দিতে হবে। সেই কারণে আমি আজকে যে নিউজ পেপার রিপোর্টটি আপনাদেরকে দেখাতে চলেছি তার দুটো মডেল আমি আপনাদের দেখাবো, একটা মডেল নয়, দুটো মডেল, একটা সহজ করে, একটা একটু কঠিন করে, একটু কমপ্লেক্স করে, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে কোনো একটা মডেলের রিপোর্ট রাইটিং লিখলেই আপনি ভালো নাম্বার পাবেন, বেশ ভালো নাম্বার পাবেন। তো প্রথমে এই প্রশ্নটা পড়ার পর আমরা মাথার মধ্যে কিছু পয়েন্ট বানিয়ে নিই। এক হচ্ছে কোথায় হিট করেছে, এটা ওয়েস্ট বেঙ্গল দিয়েছি। যদি পরীক্ষায় ওড়িশা বলা থাকে ওড়িশা হবে, মুম্বাই বলা থাকলে মুম্বাই হবে, কিন্তু আমি এটা সাধারণভাবে ওয়েস্ট বেঙ্গল ধরেছি। আবারও বলছি,
যখন এই সাইক্লোন সম্পর্কে রিপোর্ট লিখতে দেয় তখন সাধারণত কোন কোন এরিয়া এফেক্টেড হয়েছে ইত্যাদি প্রভৃতি স্পষ্ট বলে দেয় পয়েন্টে। তো পয়েন্টে যদি বলে দেয় তাহলে আমাদের স্থানের নাম লিখতে অসুবিধা নেই, পয়েন্টে যদি না বলা থাকে তাহলে সাধারণভাবে স্থানের নাম লেখা উচিত নয়। প্রথম নিউজ পেপার রিপোর্টের ক্লাসটা আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে আমি বলেছি যে স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম কিংবা কান্ট্রির নাম আমরা লিখতেই পারি আমাদের রিপোর্ট রাইটিংয়ে। আমরা পার্টিকুলার কোনো লোকালিটির নাম না দিলেই হলো, লোকাল রিজিয়নের নাম না দিলেই হলো। তো আমরা এটা মনের মধ্যে সাজিয়ে নিচ্ছি যে সাইক্লোন দানাটা ওয়েস্ট বেঙ্গলে আঘাত করেছে এবং সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে যে সমস্ত অঞ্চলগুলো মিদনাপুর এবং সাউথ 24 পরগনা। আপনি এখানে যা খুশি দিতে পারতেন, সাধারণভাবে উপকূলের অঞ্চলগুলো যেহেতু বেশি ক্ষতিগ্রস্ত হয় তো আমি মিদনাপুর অ্যান্ড সাউথ 24 পরগনা দিয়েছি। উইন্ড স্পিড কত ছিল? উইন্ড স্পিড ছিল 150 কিলোমিটার পার আওয়ার। যে কোনো সাইক্লোন সম্পর্কে যখন রিপোর্ট লিখবেন তখন দয়া করে উইন্ড স্পিডটা মেনশন করার চেষ্টা করবেন। উইন্ড স্পিড পরীক্ষা হলে ধরুন বলা থাকলো না পয়েন্টের মধ্যে, তবুও আপনি আপনার মন মতো একটা উইন্ড স্পিড দিয়ে দেবেন, 120 প্লাস একটা উইন্ড স্পিড দেবেন, যাতে বোঝা যায় যে সাইক্লোনটা কত ডিভাস্টেটিং এবং সাইক্লোনটার উৎপত্তিস্থল কোথা থেকে সেটাও আমাদের লিখতে হবে। তো বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর হচ্ছে উৎপত্তিস্থল। তারপরে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে সাইক্লোনটার এফেক্টটা কতটা ডিভাস্টেটিং, অর্থাৎ সাইক্লোনে কজন মারা গেছে বা কজন আহত হয়েছে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের মনে মনে 20 জন মারা গেছে এবং 200 জনের বেশি আহত হয়েছে। তারপর এটা তো গেল মানুষের, মানুষ যেহেতু আগে বসে যে কোনো ক্ষতি যখন লিখবেন মানুষের ক্ষতি কী হয়েছে সেটা আগে দিতে হয়, তারপরে দিতে হয় অন্যান্য বা পরিবেশের কি কি ক্ষতি হয়েছে। যেমন অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, অনেক বড় বড় গাছ সেগুলো উপড়ে গেছে, তো সেইগুলো আমি দেব। আমার তো ক্ষতি বোঝানো হয়ে গেল, এরপরেও কিন্তু রিপোর্ট রাইটিং শেষ হয় না। রিপোর্ট রাইটিংয়ে আর একটা জিনিস লাগে শেষ করতে গেলে, সেটা হচ্ছে গভর্নমেন্টের রেসপন্স কী। তো গভর্নমেন্ট প্রথমে কি করবে? প্রথমে রিলিফ পাঠায়। কোনো সাইক্লোন হয়েছে কোথাও, তাহলে সেখানে গভর্নমেন্ট আগে প্রাথমিকভাবে কিছু রিলিফ পাঠাবে যখন ক্ষতি হয়েছে। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে নিয়ারেস্ট রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে যাবে এবং তারপর যারা মারা গেছে তাদের জন্য গভর্নমেন্ট কম্পেনসেশন অ্যানাউন্স করবে। বোঝা গেল? এবার শেষ হবে রিপোর্ট রাইটিং। অর্থাৎ কোন রিপোর্ট রাইটিং? কোনো একটা সাইক্লোনের ক্ষতি সম্পর্কে যদি রিপোর্ট রাইটিং আসে পরীক্ষায়। তাহলে আবারও বলি কোন কোন পয়েন্টগুলো আমরা দেব। সাইক্লোনটা কোথায় হিট করেছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কোন জায়গাগুলো, সাইক্লোনটার স্পিড কত ছিল, সাইক্লোনটার উৎপত্তি হয়েছিল কোথা থেকে, কজন মানুষ মারা গেছে বা কজন মানুষ আহত হয়েছে, পরিবেশের কি কি ক্ষতি হয়েছে, যেমন বাড়িঘর ক্ষতি হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে, গাছ উপড়ে গেছে। ঠিক সেরকমভাবে আপনি যদি এখানে একটু এক্সট্রা কিছু ইনফো অ্যাড করতে চান তাহলে দিতে পারেন যে ইলেকট্রিক পোল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ভেঙে গেছে, যার ফলে ওই সমস্ত অঞ্চলে কারেন্ট নেই, এখন পাওয়ার কাট অফ চলছে। রিলিফ মেজার্স এবং তারপর দেবো গভর্নমেন্টের রেসপন্স, অর্থাৎ গভর্নমেন্ট খবরটা শোনা মাত্র রিলিফ পাঠিয়েছে, যাদের ক্ষতি হয়েছে তাদেরকে নিয়ারেস্ট শেল্টারে নিয়ে গেছে এবং তার সাথে সাথে যারা মারা গেছে তাদের জন্য গভর্নমেন্ট কম্পেনসেশন অ্যানাউন্স করেছে। বোঝা গেল? এইবার এই কটা তথ্য মেন জিনিস, এগুলোকে মাথায় রেখে এবার আমার লিখতে হবে। টোটাল মার্কস থাকে 15 নাম্বারে, টোটাল ওয়ার্ডের কথা কিচ্ছু বলা থাকে না, তো ধরে নেবেন 150 প্লাস মাইনাস, অর্থাৎ 160 হলো আবার 140 হলো, কোনো অসুবিধা নেই। 150 প্লাস মাইনাস ধরে নিয়ে আপনারা লিখবেন। এটা হচ্ছে প্রথম মডেল রাইটিং। এরপরে আর একটা মডেল রাইটিং দেখাবো, দুটো দুরকমভাবে লেখা, একটা প্যারাগ্রাফ করে লেখা আর একটা প্যারাগ্রাফ করে লেখা নেই। যেটা প্যারাগ্রাফ করে লেখা সেটা একটু সিম্পল ওয়েতে লেখা, সিম্পল সেন্টেন্সে সাধারণভাবে লেখা, আর যেটা প্যারাগ্রাফ করে লেখা নেই সেটা সাধারণত একটু বড় বড় সেন্টেন্সে লেখা। একটাই হয়েছে 167 ওয়ার্ডস, কিন্তু এগুলো জাস্ট একটু কমিয়ে দিলেই 150 ওয়ার্ডসে হয়ে যাবে। কিভাবে হবে আমি বলছি। আর একটা হয়েছে 157 ওয়ার্ডস, এখানেও যদি কিছু তথ্য আমি কমিয়ে দিই তাহলে 157 ওয়ার্ডসে হয়ে যাবে। আপনারা তো জানেন যে রিপোর্ট রাইটিংয়ে সাধারণভাবে পাস্ট টেন্স ব্যবহার করতে হয় এবং রিপোর্ট রাইটিংয়ে একটা হেডিং দিতে হয়, কিন্তু রিপোর্ট রাইটিংয়ের বডিতে আমি পাস্ট টেন্স ব্যবহার করলেও আমি হেডিংয়ে কী দেবো? আমি হেডিংয়ে সাধারণভাবে প্রেজেন্ট টেন্স দেবো। আমরা হেডিংয়ে কী দেবো? প্রেজেন্ট টেন্স দেবো। দেখবেন রিপোর্ট রাইটিংয়ে সাধারণভাবে হেডিংটা হয় প্রেজেন্ট টেন্সে কিন্তু বর্ণনাটা হয় পাস্ট টেন্সে। এবার এর মানে এই নয় যে রিপোর্ট রাইটিংয়ে সবসময় পাস্ট টেন্স ব্যবহার করতে হবে বা যে কোনো বাক্যেই পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, তার কিন্তু মানে নেই। যেমন ধরুন পুলিশ কোনো ঘটনার তদন্ত করছে, তো পুলিশ আর ইনভেস্টিগেটিং তখন বলবেন, সুতরাং সেখানে আপনি প্রেজেন্ট টেন্স ব্যবহার করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ঘটনাটা আগে হয়ে গেছে, চুরি কোথাও হয়ে গেছে গত রাত্রে, তখন আপনি পাস্ট টেন্স ব্যবহার করবেন।
কি বললাম বুঝেছেন? মানে ওই বেদ বাক্য পড়ে এসেছি, পাস্ট টেন্স সবসময় ব্যবহার করতে হয়, এই কারণে সব জায়গায় আমি পাস্ট টেন্স ব্যবহার করব, পুরো রিপোর্টটা সব বাক্যে আমি পাস্ট টেন্স ব্যবহার করব, এর কিন্তু কোনো মানে নেই। এখানেও আমি একটা সুইফট চেঞ্জ করেছি, দেখবেন একদম শেষ বাক্যে আমি ব্যবহার করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটা কেন ব্যবহার করেছি আপনাদের বোঝাবো। তার আগে আবারও কি বলছি, রিপোর্টের যে হেডিংটা আমরা দেব সেটা প্রেজেন্ট টেন্সে দেব। রিপোর্টের হেডিং আপনি এটা সিম্পল দিতে পারেন, সাইক্লোন দানা হিটস বেঙ্গল, সাইক্লোন দানা র্যাভেজেস বেঙ্গল, RAVAGEES, র্যাভেজেস বেঙ্গল, সাইক্লোন দানা স্ল্যামস বেঙ্গল। কিন্তু হেডিংটা একটু ভালো হয় যদি আপনি এরকম কমা দিয়ে হেডিং করেন, অর্থাৎ সাইক্লোন দানা যে বেঙ্গলে হিট করেছে সেটা তো বলছি, এবং তার সাথে সাইক্লোন দানাটা কত ক্ষতি করেছে সেটাও বোঝা যাচ্ছে আমার এই কমার পরের পার্টটার মাধ্যমে। 20 ডেট, 20 রিপোর্টেড ডেটও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 20 ডেট, সাইক্লোন দানা হিটস বেঙ্গল, 20 ডেট। এর আগের দিন যে রিপোর্ট রাইটিংটা আমি করিয়েছিলাম দেখবেন সেখানে বাইক অ্যাক্সিডেন্টে 2 জন মারা গেছিল, তো এই কারণে হেডিংয়ের পর আমি কি দিয়েছিলাম 2 ডেড। কেন? যাতে বাইকের অ্যাক্সিডেন্টটা কতটা ক্ষতি করেছে সেটা যাতে সাধারণ জনগণ প্রথমেই হেডিং পড়ে বুঝতে পারে, কারণ হেডিংটা একটু ক্যাচি হতে হয়, তবে ক্যাচি না দিলে কোনো অসুবিধা নেই। আপনি তো এখানে আর নিউজ পেপারে চাকরি করছেন না, আপনি সিম্পলি পিএসসি ক্লার্কশিপের জন্য রিপোর্ট রাইটিং লিখছেন আপনার কম সময়ের মধ্যে। তারপর যেটা দিতে হয় কি, রিপোর্টেড বাই বলে স্টাফ রিপোর্টার দিতে হয় সাচ দ্যাট সাইন দিয়ে, আপনি এটা দিতে পারতেন বাই আর স্টাফ রিপোর্টার বলে, কোনো ভুল নেই। আমি কিন্তু প্রথম দিনের ক্লাসে এগুলো সব বুঝিয়ে দিয়েছি। তারপর আমার দিতে হয় আমি কোন প্লেস থেকে লিখছি, ধরে নিন আমি এক্স শহর থেকে লিখছি, তো এক্স সিটি, November 25, 2024, বোঝা গেল? অর্থাৎ প্রথমে আমি যে প্লেস থেকে লিখছি সেটা দেব, তারপরে আমি ডেটটা দেব November 25, 2024। আর আমি যদি নভেম্বরের আগে 25 দিতাম তাহলে আমি দিতাম 25th নভ বা 25 নভেম্বর 2024, বোঝা গেল? তাহলে রিপোর্ট রাইটিংয়ে প্রথমে আমরা হেডিং দেব, তারপর রিপোর্টেড বাই দেব, তারপর আমরা যেখান থেকে রিপোর্টটা লিখছি এবং যে ডেটটায় আমি লিখছি, রিপোর্টটা যে ডেটে লিখছি সেই ডেটে দেবো। এই ডেট আপনি যা খুশি দিতে পারেন, আপনার জন্মদিন দিতে পারেন, যেদিন পরীক্ষা হচ্ছে সেদিন দিতে পারেন, মন মতো যে কোনো একটা দিন তুলে এনে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে সাচ দ্যাট সাইন দিয়ে আমি শুরু করব আমার রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের নিয়মে প্রথম যে বাক্যটা হয় সেই প্রথম বাক্যটা খুব ক্যাচি হতে হয়, অর্থাৎ প্রথম বাক্যটায় যেন বোঝা যায় হেডিংটা আমি দিয়েছি কেন দিয়েছি। হেডিংটা আমি কি দিয়েছি, সাইক্লোন দানা হিটস বেঙ্গল, অর্থাৎ সাইক্লোন দানা বাংলায় আঘাত করেছে। তাহলে প্রথম বাক্যটাও সেইটা রিলেটেডই দেব, এবং আমার একটা সিঙ্ক মেনটেন করে চলতে হবে, অর্থাৎ একটা ছন্দ মেনটেন করে চলতে হবে এই টোটাল রিপোর্ট রাইটিংটায়। আর সেভিয়ার সাইক্লোন নেমড দানা সুইপ থ্রু সেভারাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল লাস্ট নাইট অ্যাট অ্যাবাউট 21 আওয়ার্স। এখানে অ্যাট অ্যাবাউট 21 আওয়ার্স না দিয়ে আপনি 9 PM করতে পারতেন। আমি বলেছি 24 আওয়ার ফরম্যাট আবার 12 আওয়ার ফরম্যাট, যে কোনো দুটোতেই লেখা যায় রিপোর্ট রাইটিং, কিন্তু আমাদের সময়টা দিতে হবে কোন সময় ও হিট করেছে ওয়েস্ট বেঙ্গলে। এ সেভিয়ার সাইক্লোন না দিয়ে আপনি এ ডিভাস্টেটিং সাইক্লোনও দিতে পারতেন, কোনো অসুবিধা নেই। আর সেভিয়ার সাইক্লোন নেমড দানা, এখানে আমি দানা দিয়েছি, আমি আবারও বলছি পরীক্ষায় যা থাকবে তাই দেবেন, এটা আমি কোটেশনে দিয়েছি কারণ আমি এখানে দানা ব্যবহার করেছি তাই, তবে কোটেশনে দেওয়ার দরকার নেই। সোয়েপ্ট থ্রু সেভারাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল লাস্ট নাইট, দেখুন সুইপ, সুইপ হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার পাস্ট সোয়েপ্ট, অর্থাৎ পাস্ট টেন্সে আমি রিপোর্টটা লিখব। আপনি এখানে এরকমও করতে পারতেন, স্ট্রাক, সোয়েপ্ট না দিয়ে স্ট্রাক করতে পারতেন, স্ট্রাক সেভারাল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তখন কিন্তু থ্রুটা দিতাম না, কারণ সুইপ থ্রু হচ্ছে একটা পার্টিকুলার শব্দগুচ্ছ, একটা পার্টিকুলার ফেজ, মানে সুইপের সাথে থ্রু বসলে দেখতে ভালো লাগে, এই কারণে সোয়েপ্ট থ্রু। এ সেভিয়ার সাইক্লোন নেমড দানা সোয়েপ্ট থ্রু সেভারাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল লাস্ট নাইট। একটা বাক্যে আমি বোঝাচ্ছি কোথায় আঘাত করেছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে, এবং কখন আঘাত করেছে, লাস্ট নাইট, গতকাল, অ্যাট অ্যাবাউট 21 আওয়ার্স, অ্যাট অ্যাবাউট 9 PM। এরপর আমার কি দিতে হবে, উইন্ড স্পিডটা কেমন ছিল, সাইক্লোনের সম্পর্কে আমি লিখে দিয়েছি, সাইক্লোনের নামটা কি, কোথায় আঘাত করেছে, আমি আমার হেডিংটাকে জাস্টিফাই করে দিয়েছি ফার্স্ট সেন্টেন্সের মাধ্যমে। তবু এখনও হেডিংয়ের কমার পরের পার্টটা জাস্টিফাই করা বাকি, সেটা আমি একটু পরে করছি। কিন্তু তার আগে সাইক্লোনটা যখন আমি লিখলাম যে আঘাত করেছে, তারপরেই আমি দেব সাইক্লোনটার স্পিড কত ছিল। দ্য উইন্ড ওয়াজ স্ট্রং রিচিং 150 km/h। সাইক্লোনটার উইন্ডটা অনেক স্ট্রং ছিল, ওয়াজ দিয়েছি, দেখুন পাস্ট টেন্স আবার মেনটেন করছি, রিচিং 150 km/h, অর্থাৎ প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আপনি এখানে
এইটা না লিখতে পারলে এটা লিখতে পারেন, দ্য উইড ওয়াজ ব্লোয়িং অ্যাট আ স্পিড অফ 150 কিলোমিটার পার আওয়ার। কোনো ভুল নেই, কিন্তু ওটা সবাই লিখবে, আমি আমার মতো করে লিখেছি। আমি তো সবার মতো না, পরীক্ষা হলে আমি যেরকম ইংলিশ জানি সেরকমভাবে লিখবো। তো সেই কারণে দ্য উইন্ড ওয়াজ স্ট্রং রিচিং 150 কিলোমিটার পার আওয়ার। আর এই ধরনের রিপোর্ট রাইটিংয়ের সুবিধা কি, যে কোনো সাইক্লোনই দিক না কেন আপনি কিন্তু একই ফরম্যাটে লিখতে পারবেন, অসুবিধা নেই। তারপর আমি কি বললাম, যে পয়েন্টে যে কটা তথ্য দেওয়া আছে শুধু সে কটা দিয়েই যদি আমি বাক্য করি তাহলে কিন্তু আমার 150 ওয়ার্ড হবে না, ওয়ার্ড সংখ্যা অনেকটাই কমে যাবে। তাহলে আমার নিজের কিছু তথ্য অ্যাড করতে হবে যাতে রিপোর্টটা দেখতে সুন্দর হয় এবং রিপোর্টের ছন্দটা মেনটেন হয়। তাহলে সাইক্লোন যেহেতু বলেছে, সাইক্লোনের সঙ্গে আবার বজ্র বিদ্যুৎও হবে। সাইক্লোনের সঙ্গে সাধারণভাবে তো বজ্র বিদ্যুৎই হয়, তো সেই কারণে এই পয়েন্টটা আমি দিয়েছি, অর্থাৎ 3 নম্বর বাক্যটা। দ্য থান্ডার অ্যান্ড লাইটনিং ক্রিয়েটেড আ মোর আনসেটলিং অ্যাটমসফিয়ার। তুমি এটা করতে পারতে, দ্য থান্ডার অ্যান্ড লাইটনিং ক্রিয়েটেড দ্য সিচুয়েশন মোর অকার্ড, এরকমও করতে পারতে। দ্য থান্ডার অ্যান্ড লাইটনিং ক্রিয়েটেড দ্য সিচুয়েশন মোর অকার্ড, আমি ওটা না করে করেছি দ্য থান্ডার অ্যান্ড লাইটনিং ক্রিয়েটেড আ মোর আনসেটলিং অ্যাটমসফিয়ার। এই দেখো, অ্যাটমসফিয়ারের আগে আনসেটলিং বসাচ্ছি, মোর বসাচ্ছি, এগুলো কিন্তু আমার শব্দ সংখ্যা বাড়াচ্ছে। অর্থাৎ এই বজ্র এবং বিদ্যুৎ এগুলো কি করেছিল, ওই পরিবেশটাকে বা ওই সিচুয়েশনটাকে আরো খারাপ বানিয়েছিল, আরো ভয়ঙ্কর করে তুলেছিল। দ্য মেন রিজন, এবার আমার দিতে হবে কি, এবার দিতে হবে সাইক্লোনটার উৎপত্তি কোথা থেকে, সোর্স কোথা থেকে। স্পিড দিয়ে দিয়েছি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ হচ্ছে দিয়ে দিয়েছি, তারপর তার উৎপত্তি স্থল কোথা থেকে সেটা দিতে হবে। দ্য মেন রিজন ফর দিস ডিস্ট্রাকটিভ সাইক্লোন ওয়াজ, আবার পাস্ট টেন্স, দ্য লো ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। যে কোনো সাইক্লোন শুরু হয় এই লো ডিপ্রেশন থেকে, যেটার মানে হচ্ছে নিম্নচাপ, আর কিছুই না। লো ডিপ্রেশন মানে নিম্নচাপ, নিম্নচাপ থেকেই যে কোনো সাইক্লোন শুরু হয়। এই কিওয়ার্ডগুলো মনে রাখবে, এই কিওয়ার্ডগুলো তুমি যে কোনো সাইক্লোন সম্পর্কে তুমি লিখতে পারবে। দ্য মেন রিজন, প্রধান কারণ কি, ফর দিস ডিস্ট্রাকটিভ সাইক্লোন। দেখো, সাইক্লোনের আগে ডিস্ট্রাকটিভ বসিয়েছি, সাইক্লোনটাকে বিশেষিত করছে এই ওয়ার্ডটা ডিস্ট্রাকটিভ, এটা একটা বিশেষণ সাইক্লোনের। সাইক্লোন তো নাউন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে ডিস্ট্রাকটিভ। এটা কি করছে, আমার লেখাটাকে দেখতে সুন্দর করছে, তার সাথে সাথে আমার শব্দ সংখ্যাকেও বৃদ্ধি করছে। তো বিশেষণ ব্যবহার করা খুব বেশি করে শিখবে। বিশেষণ যদি তুমি তোমার যে কোনো রাইটিংয়ে দিতে পারো, তোমার রাইটিং অন্যের থেকে অনেক আলাদা হয়। দ্য মেন রিজন ফর দিস ডিস্ট্রাকটিভ সাইক্লোন ওয়াজ দ্য লো ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। নিম্নচাপ কোথায় হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া যে নিম্নচাপ, সেটাই মূলত এই সাইক্লোনের প্রধান কারণ। এরপর আমি কি দেব, ওই যে 20 ডেড, এই দুটো শব্দকে জাস্টিফাইড করবো আমার লেখার মাধ্যমে। মানুষের কি ক্ষতি হয়েছে, যে কোনো ক্ষতির আগে আমি তো আগেই বলেছি মানুষের ক্ষতিটা দিতে হয়। তাহলে অ্যাটলিস্ট 20 পিপল ওয়ার কিল্ড, কমপক্ষে 20 জন মারা গেছে, অ্যান্ড মোর দ্যান 200 ওয়ার ইনজুর্ড। কমপক্ষে 20 জন মারা গেছে, অ্যাটলিস্ট 20 পিপল ওয়ার কিল্ড, অ্যান্ড মোর দ্যান 200 ওয়ার ইনজুর্ড। অর্থাৎ 200রও বেশি মানুষ আহত হয়েছে। মিদনাপুর অ্যান্ড সাউথ 24 পরগনাস ওয়ার দ্য হার্ডেস্ট হিট রিজিয়ন্স। এরপর পয়েন্টে বলা ছিল না মোস্ট এফেক্টেড এরিয়া কি কি, মিদনাপুর অ্যান্ড সাউথ 24 পরগনা, সেইটাকে আমি দিলাম। মিদনাপুর অ্যান্ড সাউথ 24 পরগনাস ওয়ার দ্য হার্ডেস্ট হিট রিজিয়ন্স। এখানে পার্টিকুলার সাইক্লোনের হিট করাটা বোঝাচ্ছি, সেই কারণে আমি এখানে ওয়ার ব্যবহার করতে পারি। রাইট আফটার দ্য ইভেন্ট, এই রাইট আফটার দ্য ইভেন্ট না করে তুমি ইমিডিয়েটলিও করতে পারতে, শব্দ সংখ্যা কমে যেত। রাইট আফটার দ্য ইভেন্ট, ঘটনার পরেই, দ্য আর্মি, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস, ভেরিয়াস ওয়েলফেয়ার গ্রুপস অ্যান্ড মেনি লোকালস টুক পার্ট ইন দ্য রেস্কিউ এফোর্টস। এটা বলা ছিল না, এটা পয়েন্টে বলা ছিল না, পয়েন্টে কি এটা বলা ছিল না। তাহলে এটা আমি কেন দিয়েছি, শব্দ সংখ্যা বৃদ্ধি করতে, আমার রিপোর্টটা যাতে দেখতে সুন্দর লাগে, যাতে একটা ছন্দ মেনটেন হয় রিপোর্টে, সেই কারণে। তাহলে রাইট আফটার দ্য ইভেন্ট না করে আমি ইমিডিয়েটলি দ্য আর্মি, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস মানে কি, এনডিআরএফ টিমস আর কি, যারা ডিজাস্টার ম্যানেজ করে। তো ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস না করে তুমি ডিজাস্টার ম্যানেজমেন্ট পার্সোনেল করতে পারতে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসিয়ালস করতে পারতে। ভেরিয়াস ওয়েলফেয়ার গ্রুপস অ্যান্ড মেনি লোকালস টুক পার্ট ইন দ্য রেস্কিউ এফোর্টস। সাধারণভাবে এই যখন ঝড় ইত্যাদি প্রভৃতিতে ক্ষতিগ্রস্ত হয়, ঝড় বন্যা এই সমস্ত জায়গায় কখনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেখবে সেখানে প্রচুর এনজিও চলে যায়। এমনকি দেখা গেছে সরকারের রিলিফ পৌঁছানোর আগে সেখানে এনজিওরা রিলিফ নিয়ে চলে যায়। তো সেই কারণে এই যখন রেস্কিউ এফোর্টের কথা বলবে তখন ওয়েলফেয়ার গ্রুপদের কথাটা অবশ্যই মেনশন করবে, তোমার রিপোর্টটাকে অনেক সুন্দর করে এটা দেখতে।
যে পড়বে, যে স্যার তোমার খাতা দেখবে, সে কখনো এটা ভাবতে পারবে না যে রিপোর্টের কোনো পয়েন্ট বাদ দিয়েছে। সে তার মনে হবে সে যেন নিউজ পেপার পড়ছে। তারপর আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে যারা আহত হয়েছিল তাদের কি হলো। আমি তো বুঝতে পারছি রেস্কিউ এফোর্টে এরা সাহায্য করেছে, সেনাবাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা অফিসিয়াল ছিল তারা, ওয়েলফেয়ার গ্রুপ এবং মেনি লোকাল অর্থাৎ সাধারণ লোক। টুক পার্ট, দেখো টুক পার্ট দিয়েছে অর্থাৎ পাস্ট টেন্স মেনটেন করছি। কিন্তু তারপর যারা আহত হয়েছে তাদের কি হলো, ওই জন্য আহত যারা হয়েছে তাদের কি হলো সেটাও লিখতে হবে, যাতে ওই যে বলছি বারবার সিঙ্ক মেনটেন হয়। দ্য ইনজুর্ড পার্সনস ওয়ার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটালস, প্যাসিভ ভয়েস। দ্য ইনজুর্ড পার্সনস, যারা আহত হয়েছিল, ওয়ার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটালস, কাছের হসপিটালগুলোই তাদের নিয়ে যাওয়া হয়েছে। কারণ মোর দ্যান 200 একটা হসপিটাল তো হবে না, তো এই কারণে নিয়ারেস্ট হসপিটালস করে দিয়েছে। নিয়ারেস্ট হসপিটালও করতে পারতে, কোনো অসুবিধা নেই তাতে। তবে হসপিটালস করলে সাধারণভাবে টু দ্য নিয়ার বাই হসপিটালস করাটা ভালো, কারণ নিয়ারেস্ট যখন বলছি, সুপারলেটিভ ডিগ্রি যখন ব্যবহার করছি, তখন হসপিটাল শব্দটা ব্যবহার করা বেশি ভালো, তাই না? নিয়ারেস্ট হসপিটাল। আর যদি আমি হসপিটালস করতে চাই তাহলে নিয়ার বাই আমি বসাতে পারি, অসুবিধা নেই। তারপরে একটা প্যারা শেষ হলো, মানুষের ক্ষতি বলে দিয়েছি, সাহায্য প্রাথমিকভাবে কারা করেছিল বলে দিয়েছি, সাইক্লোনের সম্পর্কে বর্ণনা দিয়ে দিয়েছি, কোথা থেকে তৈরি হয়েছিল, কোন স্পিডে বইছিল, এবং তার সাথে যারা আহত হয়েছে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে বলে দিয়েছি। এইবার সেকেন্ড প্যারায় আমি লিখছি যে পরিবেশের কী কী ক্ষতি হয়েছে এই সাইক্লোনের ফলে। আবারও বলছি, রিপোর্ট রাইটিংয়ে এর কোনো মানে নেই একটা প্যারায় লিখতে হয়। অনেকে হয়তো তোমাদের বলে থাকবে একটা প্যারায় লিখতে হয়, তার কোনো মানে নেই, তার কোনো ভিত্তি নেই। দুটো প্যারা করে, তিনটে প্যারা করেও রিপোর্ট লিখতে পারো। তবে প্যারা যখন শুরু করবে মাথায় রাখতে হবে কোথা থেকে কোন প্যারা আমি শুরু করছি। হুটহাট করে যে কোনো বাক্যের মাঝ থেকে প্যারা শুরু করে দিলে হবে না। তবে আমি তোমাদের বলবো, রিপোর্ট রাইটিংয়ের নিয়ম যেহেতু যে পেজে লিখতে হয় সেই পেজেই শেষ করতে হয়, সেই কারণে প্যারা না করেই লেখার চেষ্টা করবে। আমি তো তোমাদের দুটোই দেখাচ্ছি। অ্যাজ আ রেজাল্ট অফ দিস ডিজাস্ট্রাস দানা, এই যে ডিজাস্ট্রাস, এই ডিজাস্ট্রাসটা কি? ডিজাস্ট্রাসটা হচ্ছে একটা বিশেষণ। দানা সাইক্লোনটাকে ও বিশেষিত করছে। আমি বললাম না বিশেষণ শব্দ সংখ্যা বাড়ায়। তুমি এখানে দিতে পারতে অ্যাজ আ রেজাল্ট অফ দিস সাইক্লোনও দিতে পারতে। আমি ডিজাস্ট্রাসটা কেন দিয়েছি? প্রথম কথা, লেখার মানকে উন্নত করছে। দ্বিতীয় কথা, শব্দ সংখ্যা বাড়াচ্ছে। ঠিক এরকমভাবে আমি ডিস্ট্রাকটিভ ব্যবহার করেছিলাম। তো অ্যাজ আ রেজাল্ট অফ দিস ডিজাস্ট্রাস দানা, থাউজেন্ডস অফ হাউজেস ওয়ার ডিস্ট্রয়েড। ওখানে বলা ছিল হাউজেস ওয়ার ডিস্ট্রয়েড বা হাউজেস ডিস্ট্রয়েড, এরকম বলা ছিল। আমি এখানে কি করলাম? থাউজেন্ডস অফ হাউজেস, অর্থাৎ হাজারে হাজারে বাড়ি। হান্ড্রেডস অফ হাউসেসও করতে পারতাম। থাউজেন্ডস অফ, এটা কি করছে? কতগুলো হাউস ডিস্ট্রয়েড হয়েছে সেটাকে আরও পার্টিকুলারলি ডিফাইন করছে এবং তার সাথে সাথে শব্দ সংখ্যা বাড়াচ্ছে। তাহলে ওই পয়েন্ট বাদেও বাদবাকি কীভাবে আমরা শব্দ সংখ্যা বাড়াতে পারি বুঝতে পারছো তো? বাদবাকি কীভাবে আমরা 150 ওয়ার্ডের রিপোর্টকে দাঁড় করাতে পারি বোঝার চেষ্টা করো। কেউ শেখাবে না এগুলো, বলবে আমি যা লিখছি সেটাই লেখো তাহলেই নাম্বার পাবে। আমি ওইসব কখনো বলি না, কারণ এর কোনো মানেই নেই আমি যা লিখছি সেটা লিখলেই তুমি নাম্বার পাবে। তাহলে তো প্রত্যেকটা নিউজ পেপার রিপোর্টার একই রিপোর্ট লিখতো, তা কি লেখে? এক একটা নিউজের তো ভাষা এক এক হয়, তো তাদের নিউজ পেপার চলছে না। থাউজেন্ড অফ হাউসেস ওয়ার ডিস্ট্রয়েড অ্যান্ড বিগ ট্রিজ ওয়ার আপরুটেড, এবং বড় গাছগুলো সমস্ত আপরুটেড হয়েছে। আপরুটেড মানে উপড়ে গেছে। ওয়ার আপরুটেড না করে আমি এখানে কি করতে পারতাম? ওয়ার পুলড ফ্রম গ্রাউন্ড। ওয়ার পুলড ফ্রম দ্য গ্রাউন্ড, এটা মানেও মাটি থেকে উপড়ে গেছে। পুলড ফ্রম দ্য গ্রাউন্ড অর্থাৎ 1 2 3 4। আপরুটেড লিখলে একটা শব্দ, পুল ফ্রম দ্য গ্রাউন্ড লিখলে 4টে শব্দ, তাহলে শব্দ সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাজ আ রেজাল্ট অফ দিস ডিজাস্ট্রাস দানা, থাউজেন্ডস অফ হাউসেস ওয়ার ডিস্ট্রয়েড, হাজারে হাজারে বাড়ি ধ্বংস হয়েছে। অ্যান্ড বিগ ট্রিজ ওয়ার আপরুটেড, অর্থাৎ প্যাসিভ ভয়েস মেনটেন করছি, পাস্ট টেন্স মেনটেন করছি। আ হিউজ কোয়ান্টিটি অফ ক্রপস ওয়াজ টোটালি ড্যামেজড, এটা বলা ছিল না, এটা বলা ছিল না পয়েন্টে, এটা আমি ইচ্ছা করে লিখেছি। এটাকে পরে একটু পরেই কেটে দেবো, কেন কেটে দেবো দেখতে পারবে। বাক্যটা কোনো ভুল নেই, বাক্যটা একদম ঠিক। পরিবেশের ক্ষতি লিখছি তো, তাই শুধুমাত্র কি হাউসেস ডিস্ট্রয়েড হয়ে আর ট্রি আপরুট হয়ে ক্ষতি থেমে যায় তা তো না, তার সাথে সাথে যে সমস্ত ফসল ছিল মাঠে সেগুলোও তো ক্ষতি হয়। দ্য হিউজ কোয়ান্টিটি অফ ক্রপস ওয়াজ টোটালি ড্যামেজড। আর হিউজ অ্যামাউন্ট অফ ক্রপসও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই, কিন্তু হিউজ নাম্বার অফ ক্রপস লিখবে না। ক্রপস মানে কি? ফসল। ফসল সাধারণত পরিমাণে বোঝানো হয়, ওই কারণে হিউজ কোয়ান্টিটি অফ ক্রপস ওয়াজ টোটালি ড্যামেজড।
মেনি ক্রপস ওয়ার টোটালি ড্যামেজড, এরকমও করতে পারতে। মেনি ক্রপস ওয়ার টোটালি ড্যামেজড করতে পারতে, খুবই সিম্পল সেন্টেন্স, কিন্তু সেটা আলাদা হতো না। আলাদা হবে এই ধরনের বিশেষণ, এই ধরনের জিনিসপত্র যদি তুমি ব্যবহার করো। আ হিউজ কোয়ান্টিটি অফ ক্রপস ওয়াজ টোটালি ড্যামেজড। প্যাসিভ ভয়েস, দ্য গভর্নমেন্ট টুক ইমিডিয়েট স্টেপস। আচ্ছা, এবার বলা হয়ে গেল পরিবেশের ক্ষতি কি হচ্ছে, এবার আমরা বলবো গভর্নমেন্ট কি কি স্টেপ নিয়েছে, কারণ ওটা না বললে তো রিপোর্ট শেষ হবে না আমার, ওটা বলে তারপর রিপোর্টটা শেষ করে দেবো। দ্য গভর্নমেন্ট টুক ইমিডিয়েট স্টেপস, পাস্ট টেন্স মেনটেন করছি, এখানে কিন্তু আর প্যাসিভ ভয়েস নয়। দ্য গভর্নমেন্ট টুক ইমিডিয়েট স্টেপস, গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছিল বা নিয়েছে, আমরা যখন বাংলায় বলবো তখন তো নিয়েছে করেই বলবো এটাকে। তো সরকার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। অ্যান্ড রিলিফ ওয়াজ সেন্ট টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস, এইবার প্যাসিভ ভয়েস করেছি আবার। অ্যান্ড রিলিফ ওয়াজ সেন্ট টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস, এবং ত্রাণ পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে। রিলিফ ক্যাম্পস ওয়ার এস্টাবলিশড টু অ্যাকোমোডেট দোজ ডিসপ্লেসড বাই দ্য ডিজাস্টার। তুমি এই শব্দ সংখ্যা কমানোর জন্য রিলিফ ক্যাম্পস ওয়ার এস্টাবলিশড ফর রিহ্যাবিলিটেশন এরকমও করতে পারতে, কোনো অসুবিধা নেই। শব্দ সংখ্যা বাড়ানোর জন্য ইচ্ছা করে করেছি, বাক্যটা সুন্দর দেখতে লাগার জন্য ইচ্ছা করে করেছি। এই জিনিসগুলো শেখো যে ইচ্ছা করেও কত কিছু করা যায়। রিলিফ ক্যাম্পস ওয়ার এস্টাবলিশড, প্যাসিভ ভয়েস, পাস্ট টেন্স। রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে কেন? টু অ্যাকোমোডেট দোজ ডিসপ্লেসড বাই দ্য ডিজাস্টার, ওই যে যাদের বাড়ি ভেঙে গেছে, যারা ডিসপ্লেস হয়ে গেছে এই ঝড়ের মাধ্যমে বা এই সাইক্লোনের মাধ্যমে, তাদের যাতে আশ্রয় দেওয়া যায়। পয়েন্টে বলা ছিল না কিন্তু রিলিফ ক্যাম্পস তৈরি করা হয়েছে, কিন্তু এই ঝড় আর বন্যা হলে সবসময় গভর্নমেন্ট রিলিফ ক্যাম্পস তৈরি করেছে এটা বলবে। তুমি রিলিফ ক্যাম্পস ওয়ার এস্টাবলিশড বলেই রেখে দাও না, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু রিলিফ ক্যাম্পস তৈরি করা হয়েছে বলবে। পয়েন্টে বলা থাকবে না এইসব, তুমি বলবে যাতে বেশি নাম্বার পাও। এরপরে শেষ হয়ে গেল না, কম্পেনসেশনের কথা বলবো তো, যে ক্ষতি হয়েছে, যারা মারা গেছে তাদেরকে গভর্নমেন্ট তো কম্পেনসেশন দেবে, তো সেটাও বলতে হবে, অ্যামাউন্টটা বলতে হবে। অ্যামাউন্ট ধরো তোমার বলা থাকবে না যে কত অ্যামাউন্ট গভর্নমেন্ট কম্পেনসেশন দিয়েছে, বলা নেই পয়েন্টে। তুমি যে কোনো মন মতো একটা অ্যামাউন্ট বানিয়ে নেবে, 20 কোটি টাকা, 10 কোটি টাকা, 5 কোটি টাকা, আমি 25 কোটি টাকা বানিয়েছি। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, এবার হ্যাজ কেন বসালাম, ওই যে বলছিলাম বলছি। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ 25 crores ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন এফর্টস। হ্যাজ বসিয়েছি এই কারণেই, অ্যানাউন্সড, হ্যাজ অ্যানাউন্সড ব্যবহার করেছি, অর্থাৎ এখানে আর পাস্ট টেন্স না করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। কেন বলো তো? গভর্নমেন্ট দেখবে ঝড় যখন হয় ঠিক তার পরপরই রিলিফ পাঠায়, ঠিক কথা, কিন্তু কম্পেনসেশন সঙ্গে সঙ্গে তারা জানায় না, কারণ কম্পেনসেশন জানাতে গেলে প্রথমে রিপোর্টটা আসা চাই। লোকাল অফিসিয়াল যারা আছে তাদের কাছ থেকে রিপোর্টটা আসা যায় গভর্নমেন্টের কাছে যে কত মোটামুটি ক্ষতি হয়েছে, তারপর তো কম্পেনসেশন জানাবে। তো আমি এই বাক্যটার মাধ্যমে বোঝাতে চাইছি যে এই কম্পেনসেশনটা কিছুক্ষণ আগে জানানো হয়েছে, তার রেশ এখনও আছে যখন আমি রিপোর্টটা লিখছি। এই কারণে আমি এখানে কিন্তু হ্যাজ অ্যানাউন্স ব্যবহার করেছি। বোঝা গেল? ওই যে সবসময় পাস্ট টেন্সে লিখতে হয়, আমি বললাম না সবসময় পাস্ট টেন্সে লিখতে হয়, কোনো মানে নেই। বাক্য বুঝে তোমার টেন্স মেনটেন করে লিখতে হবে। তো দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ 25 crores ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন এফর্টস। তো যখনই তুমি এইরকম ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, গভর্নমেন্ট কম্পেনসেশন অ্যানাউন্স করেছে, এই ধরনের তথ্য, ঝড় হয়েছে, বন্যা হয়েছে, গভর্নমেন্ট কম্পেনসেশন অ্যানাউন্স করেছে, এই ধরনের তথ্য যখন লিখবে বা এই বাক্যটা যখন লিখবে, তখন সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবে এখানে, কারণ গভর্নমেন্ট কম্পেনসেশন একটু দেরি করে অ্যানাউন্স করে, সাধারণত সঙ্গে সঙ্গে করে না। ভালো করে বোঝো, আমি এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট বললাম কিভাবে কি লিখতে হয়। তো এটা তো গেল একটা সিম্পল রাইটিং। এবার এটার ওয়ার্ড কত হয়েছে? 167 ওয়ার্ড, অনেক বেশি হয়ে গেছে। এবার এটাকে যদি ছোট করতে চাই কি করব? ধরে নাও তুমি এরকম লিখলে পরীক্ষা হলে লিখে, যদিও তোমার সময় থাকবে না গোনার কত ওয়ার্ড হলো, তুমি এইরকম লিখলে এটা লিখে দিয়ে ছেড়ে আসবে, মানে এটা লিখে দিয়েই চলে আসবে, অসুবিধা নেই গোনার। আমার তো এখন সময় আছে গোনার এবং ছোট করার, ওই জন্য আমি এখন তোমাকে বলছি দেখো যে কিভাবে এটা আমি ছোট করতে পারি। তো এ সেভার সাইক্লোন নেম ডানা সোয়েপ থ্রু সেভারাল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল লাস্ট নাইট অ্যাট অ্যাবাউন্ড 21 hours, প্রথম বাক্যে ছোট করা কোনো জায়গা নেই। দ্য উইন্ড ওয়াজ স্ট্রং রিচিং 150 km/h, এখানে ছোট করা যায়। দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং অ্যাট আ স্পিড অফ 150 km/h, বা দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং অ্যাট 150 km/h স্পিড। দ্য থান্ডার অ্যান্ড লাইটনিং ক্রিয়েটেড আ মোর আনসেটলিং অ্যাটমসফিয়ার। থান্ডার অ্যান্ড লাইটনিংয়ের পয়েন্ট আমি কেটে দিতে পারি, কিন্তু সাধারণভাবে এটাও আমি কাটবো না,
আমি এখানে কাটবো কোথায় কোথায় দেখো, যখন ছোট করতে হয় কোন জায়গা থেকে ছোট করতে হয় দেখো। দ্য মেন রিজন ফর দিস ডিস্ট্রাকটিভ সাইক্লোন ওয়াজ দ্য লো ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। ঠিক আছে, এটাও কাটবো না। অ্যাটলিস্ট 20 পিপল ওয়ার কিল্ড অ্যান্ড মোর দ্যান 200 ওয়ার ইনজুর্ড, এটাও কাটবো না। মিদনাপুর অ্যান্ড সাউথ 24 পরগনাস ওয়ার দ্য হার্ডেস্ট হিট রিজনস, এটাও কাটবো না। এই রাইট আফটার দ্য ইভেন্ট এটাকে এখানে আমি করবো ইমিডিয়েটলি, তাহলে 4টে ওয়ার্ডের বদলে একটা ওয়ার্ড হয়ে গেল। দ্য আর্মি, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস, ভেরিয়াস ওয়েলফেয়ার গ্রুপস অ্যান্ড মেনি লোকালস। তো এখানে অ্যান্ড মেনি লোকালস এটাকে আমি কেটে দিতে পারি, মেনি লোকালস এটা কেটে দিতে পারি, 3টে ওয়ার্ড আরও কমে গেল। টুক পার্ট ইন দ্য রেস্কিউ এফোর্টস, দ্য ইনজুর্ড পার্সনস ওয়ার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটালস, নিয়ার বাই হসপিটালস বললাম, এটাও কাটবো না। অ্যাজ এ রেজাল্ট অফ দিস ডিজাস্টারাস দানা, এটা না লিখে আমি এখানে লিখবো অ্যাজ এ রেজাল্ট অফ দিস সাইক্লোন। তাহলে এই দুটো শব্দ কমে গেল, দুটো শব্দ কমে গিয়ে তার বদলে একটা শব্দ হয়ে গেল। থাউজেন্ডস অফ হাউজেস, থাউজেন্ডস অফ না করে মেনি হাউজেস করবো, কারণ থাউজেন্ডস অফ মানে দুটো শব্দ, আর মেনি করলে একটা শব্দ হয়ে যায়। বোঝা গেল কোথায় কোথায় কমাচ্ছি দেখো। মেনি হাউজেস ওয়ার ডেস্ট্রয়েড অ্যান্ড বিগ ট্রিজ ওয়ার আপরুটেড, অ্যান্ড ট্রিজ ওয়ার আপরুটেড করে দেবো, বিগ করবো না, কমে গেল আরেকটা শব্দ সংখ্যা। আর হিউজ কোয়ান্টিটি অফ ক্রপস ওয়াজ টোটালি ড্যামেজড, এটাকে উড়িয়ে দেবো, এটাকে উড়িয়ে দেবো। দ্য গভর্নমেন্ট টুক ইমিডিয়েট স্টেপস অ্যান্ড রিলিফ ওয়াজ সেন্ট টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস, অ্যান্ড রিলিফ ওয়াজ সেন্ট এটাও করে দিতে পারি, রিলিফ ওয়াজ সেন্ট হয়ে গেল। দ্য গভর্নমেন্ট টুক ইমিডিয়েট স্টেপস অ্যান্ড রিলিফ ওয়াজ সেন্ট টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস উড়িয়ে দিতে পারি। রিলিফ ক্যাম্পস ওয়ার এস্টাবলিশড টু অ্যাকোমোডেট দোজ ডিসপ্লেসড বাই দ্য ডিজাস্টার, এটা না করে রিলিফ ক্যাম্পস ওয়ার এস্টাবলিশড ইন অ্যাফেক্টেড এরিয়াস। বোঝা গেল। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ 25 crores ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন এফোর্টস। তো এটা আমি রাখবো। তো এখানেই দেখো এই যে এতগুলো শব্দ কমিয়ে দিলাম, এখন দেখবে 167টা আর নেই, ওটা 150টায় নেমে আসবে, 150 155 নেমে আসবে। তাহলে হয়ে গেল তো, 150 প্লাস মাইনাস ওয়ার্ডে আমার লিখতে হবে, হয়ে গেল তো। তাহলে বোঝা গেল শব্দ সংখ্যা কিভাবে কমাতে হয় লেখার পর। পেন দিয়ে কেটে দেবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু মেন পয়েন্টগুলো যেন না ওড়ে। যেমন আমি ওইখানে থান্ডার অ্যান্ড লাইটনিংটা ওড়াইনি, দেখো কেন ওড়াইনি বলো তো, ওইটা খুব দরকারি জিনিস, সাইক্লোনের সাথে ওটা হয়, নিম্নচাপের ফলে সৃষ্ট সাইক্লোন তো, ওর সাথে ওটা হয় বজ্র বিদ্যুৎ, ওই কারণে ওটা রেখে দিয়েছি, ওটা আমি ওড়াইনি। তো প্রথম মডেলটা আশা করি বোঝা গেল। দ্বিতীয় মডেলটা দেখি চলো। দ্বিতীয় মডেলটা একটু কমপ্লেক্স সেন্টেন্সে আমি লিখেছি, ঠিক আছে, একটু জটিল করে লিখেছি, অসুবিধা নেই, এটা তোমরাও লিখতে পারবে, কারণ এই যে কোনো সাইক্লোন নিয়ে লিখতে দিলেই তো একই ফরম্যাট মেনটেন করে তোমরা লিখবে। সাইক্লোন দানা হিটস বেঙ্গল কজেস হ্যাভক, এর হেডিংটা দেখো, কতজন মারা গেছে দিইনি। সাইক্লোন দানা হিটস বেঙ্গল, ওটা তো একই আছে, কজেস হ্যাভক প্রচুর ক্ষতি করেছে। রিপোর্টেড বাই স্টাফ রিপোর্টার বা বাই আ স্টাফ রিপোর্টার এক্সিটি November 25, 2024। এবার শুরু করছি। আর ক্যাটাস্ট্রফিক সাইক্লোন, ওখানে কি দিয়েছিলাম, সিভিয়ার সাইক্লোন, তাহলে সাইক্লোনের আগে সিভিয়ার না দিয়ে ক্যাটাস্ট্রফিক সাইক্লোনও দিতে পারি। আর ক্যাটাস্ট্রফিক সাইক্লোন নেমড দানা স্ট্রাক, ওখানে সোয়েপ্ট থ্রু দিয়েছিলাম, এখানে স্ট্রাক সেভারাল ডিস্ট্রিক্ট ইন সাউথ বেঙ্গল লাস্ট নাইট, সেভারাল ডিস্ট্রিক্ট ইন সাউথ বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গল, সেভারাল ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল লাস্ট নাইট at about 9 PM, resulting the loss of 20 lives and injuring over 200 individuals। এবার এই বাক্যটা তুমি প্রথম যে মডেলটা করেছি ওখানেও তুমি করতে পারতে, কোনো অসুবিধা হতো না, তাহলে প্রথম বাক্যেই সব প্রকাশ পেয়ে যেত। কারণ তুমি তো এর হেডিংটা দিয়েছিলে সাইক্লোন দানা হিটস বেঙ্গল 20 dead, তো সেটা প্রথম বাক্যেই দুটো তথ্যই জাস্টিফাইড হয়ে যেত, অসুবিধা হতো না। A catastrophic cyclone named Dana struck several districts in West Bengal last night at about 9 PM, resulting the loss of 20 lives and injuring over 200 individuals. The cyclone, with wind speeds reaching approximately 150 km per hour, was primarily caused by a low depression in the Bay of Bengal। ওখানে দেখবে উইন্ড স্পিডের জন্য একটা বাক্য লিখেছিলাম, কজের জন্য একটা বাক্য লিখেছিলাম, এখানে দুটো বাক্যকে একসাথে জুড়ে দিলাম। দ্য সাইক্লোন কমা উইথ উইন্ড স্পিডস, অর্থাৎ যার স্পিড রিচিং অ্যাপ্রক্সিমেটলি 150 km per hour, অর্থাৎ যার স্পিড পৌঁছেছিল প্রায় 150 km per hour, এই লেভেলে, ওয়াজ প্রাইমারিলি কজড বাই আর লো ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। ওয়াজ প্রাইমারিলি কজড বাই প্যাসিভ ভয়েস, প্রাইমারিলি কী কারণে ওটা তৈরি হয়েছিল, তার কারণটা কী ছিল ওই সাইক্লোনে তৈরি হওয়ার, আর লো ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের নিম্নচাপ। The districts most impacted includes Midnapur and South 24 Parganas।
এবার দেখো, দ্য ডিস্ট্রিক্ট মোস্ট ইম্প্যাক্টেড বা মোস্ট অ্যাফেক্টেড ইনক্লুডস মিদনাপুর অ্যান্ড সাউথ 24 পরগনাস। এখানে ইনক্লুডেডের থেকেও ইনক্লুডস ব্যবহার করাটা ভালো হবে, ইনক্লুডেডও ব্যবহার করতে পারতাম কিন্তু সেটা করব না। ওটা যে ক্ষতি হয়েছিল এখনো তো ক্ষতি হয়ে আছে, ওর যে ইম্প্যাক্টটা তখন ছিল এখনো তো ইম্প্যাক্টটা আছে। তো ওই কারণে দ্য ডিস্ট্রিক্টস মোস্ট ইম্প্যাক্টেড ইনক্লুডস মিদনাপুর অ্যান্ড সাউথ 24 পরগনাস। তুমি ইনক্লুডেও দিতে পারো, কোনো ভুল নেই, কিন্তু ইনক্লুডস দেওয়াটা বেশি ভালো। বোঝা গেল? এই কারণে দুটোই দিয়েছি, ইনক্লুডস থার্ড ব্র্যাকেটের মধ্যে ইনক্লুডেড। তারপর ওখানে করেছিলাম রাইট আফটার দ্য ইভেন্ট, এখানে করছি ইমিডিয়েটলি। দ্য আর্মি ডিজাস্টার ম্যানেজমেন্ট পার্সোনেল, পার্সোনাল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, পার্সোনেল NEL, এই পার্সোনাল শব্দটাকে দেখবে আমি খুব ব্যবহার করে থাকি, বাইক অ্যাক্সেন্টেও ব্যবহার করেছিলাম। আমি এই শব্দটাকে খুব পছন্দ করি, সবাই লেখে না তো এই শব্দটা, এই কারণে খুব পছন্দ করি। তো ডিজাস্টার ম্যানেজমেন্ট পার্সোনেল, ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টাফ করবে না, পার্সোনেলের বদলে স্টাফ বসানো যায় সাধারণভাবে, অফিসিয়াল বসানো যায়, হ্যাঁ, মেম্বার্স বসানো যায়, কিন্তু ওইগুলো করবে না। ডিজাস্টার ম্যানেজমেন্ট পার্সোনেল বা অফিসিয়ালস, ভেরিয়াস ওয়েলফেয়ার গ্রুপস অ্যান্ড মেনি লোকালস টুক পার্ট ইন দ্য রেস্কিউ এফর্টস। এটা তো প্রথম মডেলেই আমি করিয়েছি। তারপর যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দ্য ইনজুর্ড পার্সনস ওয়ার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটালস, নিয়ার বাই হসপিটালস, আর হসপিটাল দিলে নিয়ারেস্ট দিতেই পারি। দ্য সাইক্লোন কজড এক্সটেন্সিভ ডিস্ট্রাকশন, লিভিং থাউজেন্ডস অফ হোম ড্যামেজড অ্যান্ড নিউমেরাস ট্রিজ uprooted. The cyclone caused এক্সটেন্সিভ ডিস্ট্রাকশন, অর্থাৎ ডিস্ট্রাকশনটাকে ডিফাইন করছে এক্সটেন্সিভ শব্দটা, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত করেছে। লিভিং থাউজেন্ডস অফ হোমস ড্যামেজড, হাজারেরও বেশি ঘর ক্ষতি হয়েছে, ঘরের ক্ষতি হয়েছে। অ্যান্ড নিউমেরাস ট্রিজ uprooted, মেনি ট্রিজ না দিয়ে নিউমেরাস ট্রিজ, মেনির বদলে নিউমেরাস, নিউমেরাস মানেও সংখ্যায় প্রচুর, নিউমেরাস ট্রিজ পুল ফ্রম দ্য গ্রাউন্ড এটাও করতে পারতো। আপরুট মানে উপড়ে যাওয়া। ইন রেসপন্স, এবার গভর্নমেন্টের রেসপন্স দিচ্ছি, ওই কারণে একটা অন্যভাবে লিখেছি। ইন রেসপন্স, এর রেসপন্সে দ্য গভর্নমেন্ট প্রম্পটলি ডিসপ্যাচড রিলিফ ম্যাটেরিয়ালস টু দ্য অ্যাফেক্টেড রিজিয়ন্স। ইন রেসপন্স দ্য গভর্নমেন্ট প্রম্পটলি ডিসপ্যাচড রিলিফ ম্যাটেরিয়ালস টু দ্য অ্যাফেক্টেড রিজিয়ন্স। ডিসপ্যাচ মানে পাঠানো, পাস্ট টেন্স, পাঠিয়েছে, মানে বাংলা যখন বলো পাঠিয়েছে, কিন্তু আসল মানে হচ্ছে পাঠিয়েছিল। রেসপন্সে গভর্নমেন্ট কি করেছে? প্রম্পটলি, প্রম্পটলি মানে সাথে সাথে, ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানেই হচ্ছে প্রম্পটলি। প্রম্পটলি ডিসপ্যাচড রিলিফ ম্যাটেরিয়ালস টু দ্য অ্যাফেক্টেড রিজিয়ন্স, যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে সেই সমস্ত জায়গায় রিলিফ ম্যাটেরিয়াল পাঠিয়েছে গভর্নমেন্ট সাথে সাথে। এইবার দেখো, এবার মজাটা দেখবে, এটা প্রথম মডেলে নেই, দ্বিতীয় মডেলে দিয়েছি। আমার তো দ্বিতীয় মডেলটা শব্দ সংখ্যা কম, তো শব্দ সংখ্যা একটু বড় করতে হবে। বড় করার জন্য আমি আর একটা পয়েন্ট অ্যাড করেছি, মানে ওই রিলিফ ম্যাটেরিয়ালগুলোকে ডিফাইন করেছে আরও কিছু পয়েন্ট দিয়ে। কি পয়েন্ট? যে কত বাজেট অ্যাপ্রুভ করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, এবং পার্টিকুলার কত পরিমাণ ড্রাই ফ্রুট পাঠানো হয়েছে, কটা ত্রিপল পাঠানো হয়েছে, এবং জামা কাপড় পাঠানো হয়েছে। কি বললাম বোঝা গেল? এটা কিন্তু প্রথম মডেলে ছিল না, এটা সেকেন্ড মডেলে আমি নিজেই অ্যাড করেছি আরেকটু ছন্দ মেনটেন করতে, রিপোর্টটাকে আরেকটু সুন্দর করতে। বাজেট অফ 3 lakhs ওয়াজ অ্যাপ্রুভড অ্যালং উইথ মানে সাথে দ্য প্রভিশন অফ 200 tons অফ ড্রাই ফ্রুট, 1500 টার্পুলিন্স অ্যান্ড ক্লথিং। বোঝা গেল? এটা না দিলেও কোনো দোষ নেই, আমি জাস্ট ইচ্ছা করে এটা দিয়েছি, পাকামো করে। তারপরে রিলিফ ক্যাম্পস ওয়ার এস্টাবলিশড টু অ্যাকোমোডেট দোজ ডিসপ্লেসড বাই দ্য ডিজাস্টার। আমি তো বললাম এটা না লিখলে রিলিফ ক্যাম্পস ওয়ার এস্টাবলিশড দিলেও হতো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাক্যটা একটু ইনকমপ্লিট শুনতে লাগতো, এই কারণে টু অ্যাকোমোডেট দোজ ডিসপ্লেসড বাই দ্য ডিজাস্টার। তারপরে ওই যে গভর্নমেন্টের 25 কোটি টাকার কম্পেনসেশন, তার গল্পটা। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, এখানেও হ্যাজ অ্যানাউন্সড। কেন হ্যাজ অ্যানাউন্সড কম্পেনসেশনের ক্ষেত্রে? আমি তো আগে আলোচনা করে দিয়েছি। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ 25 crores ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন এফর্টস। এটা কত ওয়ার্ডের হয়েছে? 157 ওয়ার্ডস। এই পয়েন্টটা কেটে দাও। আর বাজেট অফ 3 lakhs ওয়াজ অ্যাপ্রুভড, এটা কেটে দাও। 157 ওয়ার্ডসটা কমে গিয়ে মানে 140 ওয়ার্ডসে চলে আসবে। কিন্তু এটাই দেখো দুটো তিনটে বাক্য জুড়ে 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 আমি লিখেছি। আর ক্যাটাস্ট্রফিক প্রথম বাক্যটাই দেখো, আ ক্যাটাস্ট্রফিক সাইক্লোন নেম দানা স্ট্রাক সেভারাল ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল লাস্ট নাইট at about 9 PM, resulting the loss of 20 lives and injuring over 200 individuals.
তিনটে বাক্যকে একসাথে জুড়ে দাও। তারপর এর বাক্যটায় দুটো বাক্যকে একসাথে জুড়ে দিয়েছি, উইন্ড স্পিড, আবার কারণ দ্য সাইক্লোন উইথ উইন্ড স্পিডস রিচিং অ্যাপ্রক্সিমেটলি 150 km/h ওয়াজ প্রাইমারিলি কজড বাই আ লো ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। এবার অনেকেরই হয়তো এটা কঠিন লাগবে, কোনো অসুবিধা নেই, এটা কঠিন লাগলে প্রথম যে মডেলটা দিয়েছি এটা করতে পারো, একদম সহজ, একদম সহজ। প্রথমটা সাধারণভাবে প্রথমটাই সবাই লিখবে আমি জানি, যারা একটু ইংরেজিতে এক্সপার্ট, ইংরেজি অনেকদিন ধরে লেখে, দীর্ঘদিন ধরে প্রতি উইকে একটা করে রিপোর্ট রাইটিং বা ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিস করে আসে, তারা সাধারণত এই দ্বিতীয় ধরনের লেখাটা লিখবে। তোমরাও লিখতে পারবে, এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে লিখতে পারবে। আরে ফরম্যাট তো একই, যে কোনো সাইক্লোন দিয়েই লিখতে দিক, ফরম্যাট তো একই। তাহলে কোন কোন জিনিস গুরুত্বপূর্ণ দেখো, কোন কোন জিনিস একটা রিপোর্ট রাইটিং বা একটা ডেসক্রিপটিভ রাইটিংকে উন্নত করে। এক হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ, বিশেষণ। একটা বিশেষণ দেখে বোঝা যায় তোমার লেখার দক্ষতা কতটা, তাই জন্য কটা বিশেষণ মনে রাখবে। যেমন সাইক্লোনের আগে আমি ক্যাটাস্ট্রফিক বসাতে পারি, ডিভাস্টেটিং বসাতে পারি, সেভিয়ার বসাতে পারি, তাই না, ডিজাস্ট্রাস বসাতে পারি, কত কিছু বসাতে পারি। তো কোন জিনিসের আগে কোন বিশেষণ বসে এগুলো ভালো করে মনে রাখবে। তারপর দেখে ছোট্ট ছোট্ট জিনিস, ইমিডিয়েটলি, এই যে এই ছোট্ট জিনিস ইমিডিয়েটলি, প্রথম কথা এটা তো এক আমার লেখার মানকে উন্নত করছে, এবং দ্বিতীয় কথা শব্দ সংখ্যা বাড়াচ্ছে, এবং লেখাটাকে কত সুন্দর ছন্দে রাখছে দেখো। দ্য ডিস্ট্রিক্ট মোস্ট ইম্প্যাক্টেড ইনক্লুডস মিদনাপুর অ্যান্ড সাউথ চব্বিশ পরগনাস। তারপর ইমিডিয়েটলি দ্য আর্মি ডিজাস্টার ম্যানেজমেন্ট পার্সোনেল ভেরিয়াস ওয়েলফেয়ার গ্রুপস অ্যান্ড মেনি লোকালস টুক পার্ট ইন দ্য রেস্কিউ এফোর্টস। তো এই ছিল তোমাদের আজকের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। যারা ভাবো ইংরেজি খুব কঠিন, আসলে যে ইংরেজি কঠিন নয় এটা বুঝতে পারছো কি? ইংরেজি কঠিন কখন তুমি ভাবো? যখন স্যার খুব কঠিন করে লেখে। স্বাভাবিক, যে স্যার বহুদিন ধরে পড়াচ্ছে, ইংরেজি প্রচুর জানে, সে তো কঠিন করে লিখবেই। আমাকে যদি বলতে স্যার আপনি একটা রাইটিং আমাকে দিন বাড়িতে বসে বসে ভেবে ভেবে এই সাইক্লোন সম্পর্কে লিখতে, মানে এই সাইক্লোন সম্পর্কে লিখে, আমি তো তখন এই রাইটিংটাই দিতাম। আমি কি প্রথমটা দিতাম? তোমাকে দিতাম না। কিন্তু বুঝতে হবে যে এই রাইটিংটা যখন আমি লিখছি, আমি বাড়িতে বসে আছি, আমার কাছে ভাবার টাইম আছে, দুটো তিনটে বাক্য জুড়ে দিচ্ছি, আমি প্রথমটা লিখে তারপর জুড়ে দিচ্ছি, তাই এত সুন্দর করে লিখতে পেরেছি। কিন্তু তুমি তো থাকবে পরীক্ষা হলে, যেখানে সময়ও অনেক কম, সেখানে স্বাভাবিকই যে এইরকম লেখা আসবে না। আমি নিয়েই যদি থাকতাম আমার আসতো না এরকম লেখা। তবে হ্যাঁ, প্র্যাকটিস করলে থাকতো। প্র্যাকটিস যদি না করে যাই, ওই পরীক্ষার 1 মাস আগে জাস্ট ডেসক্রিপটিভ প্র্যাকটিস করে যাচ্ছি, তখন থাকতো না। তখন আমি এই ধরনের লিখতাম, প্রথমটার মতো লিখতাম, দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং 150 km/h অ্যাট 150 km/h, এইরকম শব্দ ব্যবহার করতাম। কিন্তু কথা হচ্ছে তাতে কি আমার কোনো ভুল হয়? না, তাতে তোমার কোনো ভুল হয় না। কারণ নিয়ম হচ্ছে রিপোর্ট রাইটিং যত সিম্পল থাকবে তত দেখতে ভালো লাগে। ইংরেজি বোদ্ধাদের কাছে, যারা ইংরেজি বোদ্ধা তাদের কাছে এই দ্বিতীয় ধরনের রিপোর্ট রাইটিংটা দেখতে খুব ভালো লাগে। স্বাভাবিক, দেখো পড়তেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। কিন্তু আমি প্রথম রিপোর্ট রাইটিংয়ের ক্লাসে বলেছি না, নিউজ পেপার কারা পড়ে? 99% সাধারণ মানুষ, সাধারণ জনগণ। তো সুতরাং তুমি যদি সিম্পল ওয়েতে লেখো, কোনো ভুল নেই, কেউ নাম্বার কাটবে না, কোনো অসুবিধা নেই, সিম্পল ওয়েতেও লিখতে পারো। কিন্তু যেগুলো নেসেসারি ইনফরমেশন সেগুলো যেন আমি দিই। আমার রিপোর্ট রাইটিংয়ের যে কোয়ালিটি সেটা যেন কখনো, তার যে ছন্দ সেটা যেন না হারায়, এটা তুমি খেয়াল রেখে লিখবে, নাম্বার পেয়ে যাবে। তারপরে এসে থ্যাংক ইউ বলবে, স্যার আপনার ক্লাস থেকে চাকরি পেয়ে গেছি। যাই হোক, মজা করলাম, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। অনেক খেটে খেটে তোমাদের জন্য ক্লাস করছি আমি, কিন্তু কখনো ফ্রি ক্লাস দেয় এত পছন্দ করি না। কিন্তু আমি আবারও বলছি যে 2019-20 সালে যে ভিডিওগুলো বানিয়েছিলাম, সেটা দেখলাম যে প্রচুর মানুষ এগুলো ভালোবাসছে। এক একটা ভিডিওর কত ভিউ, 77K, 50K, 60K, 80K, 150K এরকম ভিউ। তো সেই কারণে ভাবলাম এখনও শুরু করি, কারণ সবাই যে কোচিং নিতে পারবে এর তো কোনো মানে নেই। আর তার থেকেও বড় কথা, আমি WBCS ছাড়া অন্য কিছু কোচিং করাই না, সুতরাং প্রশ্নই ওঠে না যে অন্য কোনো পরীক্ষা থেকে অর্থ উপার্জন করার। যা আছি আমি খুব ভালো আছি, শান্তিতে আছি। ক্লাসগুলো ভালো করে দেখো, ফলো করো, কখনোই এরকম ভেবো না যে ফ্রি ক্লাস বলে এর কোনো মূল্য নেই। যথেষ্ট খেটে খেটে তোমাদের জন্য বানাচ্ছি এগুলো। খাটা মেনটেন করবে, পড়াশোনা করো মোটামুটি, আর প্র্যাকটিস করো, ট্রান্সলেশন প্র্যাকটিস করো, প্রতি সপ্তাহে 1-2 করে রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করো। জেনারেল টপিক নিয়ে রিপোর্ট লিখবে, আবারও বলছি। বোট অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, এই ঝড় হয়েছে, আগুন লেগেছে, এই ধরনের রিপোর্ট আগে লিখবে। তারপর ওই অপরাজিতা বিল নিয়ে রিপোর্ট তারপরে লিখবে, তার আগে নয়। এমনিতেও অপরাজিতা বিল নিয়ে রিপোর্ট ফিপোর্ট সাধারণভাবে ক্লার্কশিপে আসে না। আসতেই পারে, আসে না মানে যে এবার আসবে না তার কোনো মানে না, আসতেই পারে, কিন্তু আসলেও সেখানে তোমার পয়েন্ট দিয়ে দেবে এরকমভাবে। ক্লার্কশিপে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবে, পয়েন্ট বলা থাকে। 2019-এরও প্রশ্ন দেখবে, সেখানে এরকম কিছু পয়েন্ট বলা ছিল যে কোন কোন পয়েন্ট মেনশন করতে হবে। ফায়ার অ্যাক্সিডেন্টে ড্যামেজ কীরকম হয়েছে,
তারপর কি কি স্টেপ নেওয়া হয়েছে, এই ধরনের পয়েন্টস বলা ছিল। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে তোমার মতামত জানাও, ক্লাসটায় তুমি কেমন উপকৃত হচ্ছ। তোমরা যত কমেন্ট করো তত ভালো লাগে, তত মোটিভেট হই, তত তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসি তোমাদের জন্য।